আমরা যেটা মনে করি যে বাংলাদেশ যদি কখনো বিপদে পড়ে, যদি বাংলাদেশ বিপদে কখনো পড়ে, ভারত থেকেও পাকিস্তান আমাদের পাশে সর্বপ্রথম দাঁড়াবে। এই বিশ্বাসটা শুধুমাত্র একটা দেশ হিসাবে নয়, এই বিশ্বাসটা একজন মুসলিম হিসাবে আছে। এখন এখানে অন্য প্রসঙ্গ থাকতেই পারে যে পাকিস্তান আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, পাকিস্তানকে হারিয়ে আমরা যুদ্ধে জয় এনেছি, সেটা হচ্ছে কূটনৈতিক বিষয়। কিন্তু আমরা সম্পর্কের বিষয়ে বিশ্বাস করি, যে সম্পর্কের বিষয়ে বিশ্বাস যদি না থাকতো তাহলে পাকিস্তান থেকে আমরা 22,500 টন চিনি কিন্তু আমদানি করতাম না। ডক্টর মোহাম্মদ ইউনূসের এক ডাকে সাড়া দিলেন বাংলাদেশের সকল ধর্মের লোকজন। এই খবরটা ইতিমধ্যে আপনারা সবাই জানেন, কিন্তু খবরটার ভিতরে সবচেয়ে মজার খবর হচ্ছে যে গত 17-18 বছরে একজন মানুষ যে জিনিসটা পারেনি, যে সকল ধর্মের মানুষদের একসাথ করা, যেটা শুধুমাত্র লীগ দিয়ে সীমাবদ্ধ ছিল, যে লীগ কেন্দ্রিক হুজুর বা অমুক কেন্দ্রিক হুজুর বা অমুক কেন্দ্রিক হিন্দুরা, এই যে একটা 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 অসাম্প্রদায়িক যে বিষয়, যেটা গত 54 বছর বা গত 50 বছর বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি ঘটেনি, সেই ঘটনাটাই ডক্টর মোহাম্মদ ইউনূস ঘটিয়ে দেখালেন। বিষয়টা খুব সামান্য বিষয় মনে হতে পারে, কিন্তু এই সামান্য বিষয়টার ভিতরে কিন্তু অসামান্য কিছু বিষয় আছে। দেখেন, এখানে সকল ধর্মের মানুষ কিন্তু ছিলেন। যে আমরা কিছুদিন আগে দেখেছি যে আমাদের একটা সংগঠন আছে যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ বা হিন্দু বৌদ্ধ ঐক্য বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এদেরকে নিয়ে একটা সংগঠন, কিন্তু সবাইকে নিয়ে যে বসার একটা প্রক্রিয়া, সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো প্রশংসা না, তিনি যা করেছেন সেটাই বলছি। এখন সেই ঐক্য পরিষদ বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের নিয়ে বসার কারণটা কি? সম্প্রতি আপনারা দেখেছেন যে বাংলাদেশে এক ধরনের দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ বা বাহিরের রাষ্ট্র থেকে একটা দাঙ্গার সূত্রপাত ঘটানোর চেষ্টা করেছিল, এবং সেই দাঙ্গার সূত্রপাতের সর্বশেষ চেষ্টা ছিল যে চট্টগ্রামে একজন মুসলমান আইনজীবীকে হত্যা করা হয়েছিল। সেই হত্যার পরপরই যেই ঘটনাটি হওয়ার কথা ছিল, যেই ঘটনাটি আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা বাহিরের রাষ্ট্রের অনেকেই উন্মুখ হয়েছিলেন যে এবার মনে হয় কিছু একটা ঘটবে বা এইবার বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু সবার যে আশা আকাঙ্ক্ষা যে বাংলাদেশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেই আশা আকাঙ্ক্ষাকে এক প্রকার লাথি মেরেই বলবো, শব্দটা উচ্চারণ করার জন্য আমি আবারও দুঃখিত, সেই আশা আকাঙ্ক্ষাকে লাথি মেরেই বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে যে এই দেশের মানুষ সবসময় অসাম্প্রদায়িক ছিল, এই দেশের মানুষ সবসময় শিক্ষিত, ভদ্র, রুচিশীল মানুষ ছিল। শুধুমাত্র রুচিশীল মুসলমান না, বাংলাদেশে যেই অল্প কিছু হিন্দু অথবা অল্প কিছু বৌদ্ধ, অল্প কিছু খ্রিস্টান যারাই থাকুক না কেন, এই সংখ্যাটি নিতান্তই যতই ছোট হোক না কেন, তারা আমাদের খুবই কাছের মানুষ, তারা আমাদের খুবই নিকটাত্মীয়। এই যে নিকটাত্মীয়, এই যে কাছের মানুষ, এটা কিন্তু একদিনে সৃষ্টি হয় না। সেটা আওয়ামী লীগ থাকুক, জামাতে ইসলাম থাকুক, বিএনপি থাকুক, সব সময় কিন্তু আমাদের ভিতরে এই সম্প্রীতিটা ছিল। কিন্তু মাঝে মধ্যে এই যে যেটা গত 10-12 দিন আগে গেল, এরকম কিছু ঘটনা আমাদের ভিতর ঘটে, যার মাধ্যমে তৃতীয় কোনো শক্তি চেষ্টা করে যে আমাদের ভিতরে একটা ফাটল ধরানো, একটা দেয়াল সৃষ্টি করার যে একটা চেষ্টা, সেটা গতকাল ডক্টর ইউনূস অফিসিয়ালি, যেটা আমরা চাচ্ছিলাম খুব করে দেশের একজন নাগরিক হিসাবে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন জানি একটা বিমর্ষ হয়ে আছেন বা কেমন জানি একটা আড়ষ্টটা একটা ভাব, যে ইউনূস কিছু বলছেন না কেন, এটা আমাদের মনের একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নের জবাব ইউনূস এমনভাবে দিয়েছেন যে আমরা আরও খুশি হয়ে গেলাম যে 54 বছরের আমাদের যে আশাটা ছিল যে আমরা যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই জিনিসটা কেউ একজন করে দেখাক, সেই জিনিসটাই করে দেখালো। এখন এত সামান্য একটা কথা বলার জন্য আমি যে টাইমস অফ ঢাকার যে অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের সাথে কথা বলছি, সেখানে এত সামান্য একটা কথা, কিন্তু তারপরেও এটাকে আমরা কেন হেডলাইন করলাম বা এটাকে আমরা কেন কথা বলার একটা প্ল্যাটফর্ম করলাম? আমরা গত বেশ কয়েকদিন ধরেই কিন্তু দ্য টাইমস অফ ঢাকার পক্ষ থেকে আমরা ভারতের পক্ষ থেকে যে ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছিল, সেগুলোর প্রতিবাদ জানিয়েছি, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রশংসা করেছি এই জন্য যে আমরা যে জাতিগতভাবে আবারও ঐক্যবদ্ধ বা আবারও যে আমরা একতাবদ্ধ, সেটি এই ঘটনাগুলো না ঘটলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে আমরা জাতিগতভাবে আমরা এখানে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, আমরা যে একই মায়ের ভাই বা একই মায়ের পেটের ভাই, আমরা কিন্তু এটা বুঝতে পারতাম না যদি না এই ঘটনাগুলো না ঘটতো।
এখানে প্রথম আলোর খবরটি যদি আমি একটু দেখি, যে প্রথম আলো হেডলাইন করেছে যে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। আমি প্রথম দিকে একটু পড়ি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন, অর্থাৎ বৃহস্পতিবার বিকাল 4:30টার দিকে তিনি ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়েছে। অনেকগুলো বিষয় আছে এখানে, প্রত্যেকটা দলের যারা ছিলেন তারা অংশগ্রহণ করেছেন, এবং সর্বশেষ আমরা দেখেছি যে আসুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সর্বজন বিদিত, সর্বজন গ্রহণযোগ্য একজন আলেম, তিনি আহমদুল্লাহ সাহেব সেখানে উপস্থিত ছিলেন, এবং কি বিভিন্ন ধর্মের যারা প্রধান ছিলেন, খ্রিস্টান ধর্মযাজক থেকে শুরু করে হিন্দুদের পক্ষ থেকে, বৌদ্ধদের পক্ষ থেকে একজন ছিলেন। সকল ধর্মযাজক বলতে বা সকল ধর্মীয় নেতারা একটা জায়গায় একতাবদ্ধ হয়েছেন যে আমরা ভালো আছি, আমরা যেখানে ভালো আছি সেখানে পার্শ্ববর্তী দেশ অথবা তৃতীয় একজন মানুষ কেন বলবে যে আমাদের ভিতর দাঙ্গা হচ্ছে, আমাদের ভিতর উস্কানিমূলক কথাবার্তা হচ্ছে। আমি আজকেও দেখলাম যে এবিপি আনন্দের পক্ষ থেকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে যে বাংলাদেশে সিঁদুর পড়তে দেওয়া হচ্ছে না, বাংলাদেশে হিন্দু দেখলেই মারা হচ্ছে। এ ধরনের নোংরা, এ ধরনের নিকৃষ্ট খবর প্রচার এবিপি আনন্দের মতো একটা পত্রিকা যার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, তারা কিভাবে করে সেটা আমার মাথায় ঢুকে না। সামান্য 2 মিনিটের দাঙ্গার জন্য বা 2 মিনিটের একটা উস্কানিমূলক দাঙ্গার সৃষ্টি করার জন্য আপনারা আপনাদের 2 দশক বা 2 যুগের যে সুনাম সেটি কিভাবে ক্ষুণ্ণ করতে পারেন আমি জানি না। এটা রিপাবলিকান টিভির মতো সস্তা টেলিভিশন এগুলো করতে পারে, কিন্তু এবিপি আনন্দের মতো পত্রিকা, যেটা আমি সকালে ঘুম থেকে উঠে দেখি যে এই ধরনের একটা স্ট্যাটাস বা এই ধরনের একটা স্টেটমেন্ট তারা দিয়েছে, এটা আমরা কখনোই আশা করিনি। এবিপি আনন্দ প্রতিদিন ম্যাচিউর হচ্ছে। আমরা তাদের যে 50 বছরের যে ইতিহাস সেটার আমরা সুনাম করে আসছি যে এই উপমহাদেশের একটা খুবই প্রাচীন বা প্রবীণ একটা পত্রিকা, কিন্তু সেই প্রবীণ পত্রিকা যখন তার সন্তানদের আগলে রাখার পরিবর্তে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন, সেখানে তারা যদি মনে করেন যে বাংলাদেশে দাঙ্গা বাঁধলে ভারত বেঁচে যাবে, বিষয়টা কিন্তু একেবারে যেটা তুচ্ছ করার মতো সেরকম তুচ্ছ না। এখানকার আগুন কিন্তু পশ্চিমবঙ্গেও লাগবে। তারা যেটা বারবার করে চেষ্টা করছে, আমি গতকালকেও খালেদ মহিউদ্দিনের একটা টকশো দেখেছি, সেখানে বাংলাদেশের পক্ষ থেকে জুলকারনাইন সায়েদ ছিলেন, এবং কি পশ্চিমবাংলার পক্ষ থেকে একজন সাংবাদিক ছিলেন, তার নামটা মনে করতে পারছি না। তার কথাটা আমার ভালো লেগেছে। তিনি যেটি বললেন যে আমাদের এখানকার যে সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গের বা ভারতের মোদী সরকার আওয়ামী লীগের যে লেন্স দিয়ে বাংলাদেশকে দেখার চেষ্টা করছে, তারা এখনো বিশ্বাস করতে পারছে না যে আওয়ামী লীগ নামে যে দলটি ছিল, যারা 17 বছর তাদেরকে সার্ভ করেছে, তারা হঠাৎ করেই একটা পতন ঘটলো, হঠাৎ করে নাই হয়ে গেল, এরকম যে একটা ঘটনা, তারা এটা বিশ্বাস করতে পারছে না। এটা আমরাও বিশ্বাস করতে পারিনি যদি না 5 আগস্টের ঘটনাটি ঘটতো, বা 5 আগস্টের যে ঘটনাটির ঘটার 5 মিনিট আগে আমাদেরও বিশ্বাস হয় না, কিন্তু এখন এটা একেবারে জীবন্ত একটা ঘটনা, যে ঘটনা কলকাতা বা পশ্চিমবঙ্গ বা ভারত এখনো বিশ্বাস করতে পারছে না। ওই ভদ্রলোক বা ওই সাংবাদিক তিনি অনুরোধ করেছেন নরেন্দ্র মোদীকে যে আপনি বিশ্বাস করুন যে হাসিনা সত্যিই নেই, বা হাসিনা যে রিজিমটা ছিল সেটির একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। তো আমরা যারা এখন বাংলাদেশের নাগরিক, আমরা এই কথাগুলো কখনোই বলতাম না। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে আমাদের দীর্ঘদিনের ইতিহাস, দীর্ঘদিনের কার্যক্রম। তো সেই ক্ষেত্রে আমরা ভারতকে অনুরোধ করব, আমরা নরেন্দ্র মোদী সরকারকে অনুরোধ করব যে এই সম্প্রীতির বাংলাদেশ আমরা স্বপ্নে দেখেছি, সেই সম্প্রীতির বাংলাদেশ আপনারা গড়তে দেন। এখানকার হিন্দু ভালো থাকলে কিন্তু আপনাদেরই উপকার। আমরা তো কখনো হিসাব করি না যে পশ্চিমবাংলা মুসলমানরা কতটা দুর্দশায় আছে। আমরা কিন্তু কখনোই নরেন্দ্র মোদী বা ভারতের দিকে আঙ্গুল তুলে তাকাইনি বা আঙ্গুল তাক করিনি যে পশ্চিমবাংলায় মুসলমানরা খারাপ আছে কেন, বা পশ্চিমবাংলায় অমুক আহত কেন। কারণ এটা একান্তই তাদের নিজস্ব ব্যাপার। চিন্ময়কে নিয়ে আপনারা এত খেলছেন, সেই চিন্ময়কে কিন্তু ইসকন তাদের দল থেকে বহিষ্কার করেছে বা ইসকন অস্বীকার করছেন। তো এমন একজন মানুষকে আপনারা সঙ্গী করে পথ চলছেন বা পথ চলতে চাইছেন, যাকে আগেই আউট করে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদের এখন বিশ্বাস করতে হবে যে বাংলাদেশে একজন অন্তর্বর্তীকালীন সরকার আছেন, যার সাথে বহির্বিশ্বের একটা আলাদা লিঙ্ক আপ আছে, লিঙ্ক আপ কাজ করছে, এবং কি তিনি, তার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি বৈশ্বিকভাবে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। তো এই মানুষটা যখন আমাদের নিজেদের লোক হয় বা আমাদের নিজেদের উপদেষ্টা হয়, প্রধান উপদেষ্টা হিসেবে, এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। যে গর্বটাকে আপনারা মানতে পারছেন না। রিপাবলিকান বাংলা প্রতিদিন সকাল সন্ধ্যায় আমরা যেরকম চা খাই, ওরকম তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করে যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তর করার চেষ্টা করছেন। এই ধরনের বক্তব্য সেখানকার ময়ূখ রঞ্জন ঘোষ তিনি দিয়ে থাকেন, যেটি
স্বপ্নে দেখার মতো যে তারা যে কোনো মুহূর্তে শেখ হাসিনাকে ঢোকানোর চেষ্টা। আমরাও খুশি হই যে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসুক, রাজনীতি করার চেষ্টা করুক, যেহেতু তার রাজনীতি করার অধিকার আছে। এবং বাংলাদেশে এখনো ওইরকম কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত দেওয়া হয়নি যে শেখ হাসিনা আসতে পারবে না। অফিসিয়াল স্টেটমেন্ট এখনো দেওয়া হয়নি। এখন পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আমরা সেরকম দেখিনি যে শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। বরঞ্চ যারা উপদেষ্টা আছেন তারা বলছে আসুক শেখ হাসিনা, যদি বাংলাদেশে তিনি অন্যায় করে থাকেন তাকে সেই অনুযায়ী শাস্তি দেওয়া হবে। কিন্তু তিনি আসবেন না বা আসতে চাচ্ছেনও না। তো সেই ক্ষেত্রে আপনারা এই বিশ্বাসটি করুন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তাকে সম্মান দিতে শিখুন। যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান দিতে না জানলে আপনারা বাংলাদেশকে কিভাবে সম্মান দিবেন? বা বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি, যেটি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পাকিস্তানের সাথে আমাদের একটা সম্পর্কের উন্নয়ন ঘটেছে, এবং কি যেই সম্পর্কের উন্নয়নটাকে শুধুমাত্র একটা কাঁটা চামচ দিয়ে মাপলে হবে না। এই সম্পর্কটা কিন্তু খারাপ ছিল না। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক মহান স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে হয়তো 4 থেকে 5 বছরের একটা গ্যাপ ছিল, কিন্তু পরবর্তীতে যেই সরকারই আসুক না কেন বিগত 17 বছর এছাড়া পাকিস্তানের সাথে কিন্তু আমাদের একটা দীর্ঘ একটা সম্পর্ক ছিল।